হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা ইতিমধ্যেই আমরা সংসদ মডেল সেট নিয়ে আলোচনা করছিলাম। এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সদ্য প্রকাশিত মডেল সেট 1 ইতিমধ্যে আমরা সম্পূর্ণ সমাধান দিয়েছি ভিডিও আকারে। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে চ্যানেল পেজে গিয়ে। তাহলে আজকে আমরা পার্ট 2 অর্থাৎ মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। আর এই মডেল সেট 2 এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অঙ্ক রয়েছে তোমাদের, যা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এই কোশ্চেনগুলি এবং এই অঙ্কগুলিকে তোমাদের বাদ দেওয়া একেবারেই চলবে না। তো দেখে নিচ্ছি আমরা সম্পূর্ণ সমাধান এডুকেশন সংসদ মডেল কোশ্চেন থেকে প্রকাশিত সেট 2 এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ভিডিওটিতে অবশ্যই একটি ছোট্ট লাইক দেবে, কারণ তোমাদের জন্য এত আমি পরিশ্রম করছি আর সামনেও করে যাব, আর অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তাই ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক এডুকেশন সংসদ মডেল সেট 2 এর সম্পূর্ণ সমাধান পর্ব। তো বন্ধুরা দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত মডেল প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন কি রয়েছে সেট 2 এর। 1 নম্বর প্রশ্ন রয়েছে শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। 2 মার্কের জন্য তোমাদের প্রশ্ন রয়েছে। তাহলে শিখন ও পরিণমনের পার্থক্য দেখে নাও। খুব সুন্দর করে আমি তোমাদের ছক আকারে লিখেছি। দেখো, পার্থক্যের ভিত্তি শিখন এবং পরিণমন প্রক্রিয়া। তাহলে শিখন একটি কি সচেতন এবং অনুশীলন নির্ভর প্রক্রিয়া, অন্যদিকে পরিণমন হচ্ছে একটি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত ভেদে শিখন এর মাত্রা ভিন্ন হয় আমরা জানি, এবং পরিণমন সকল স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রায় একই রকম হয়, অর্থাৎ ম্যাচুরেশনস আর লার্নিংয়ের মধ্যে পার্থক্য আমরা করলাম। চলো এবার আমরা আসব পরবর্তী কোশ্চেন। খুব সুন্দরভাবে তোমরা যদি এভাবে পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে কিন্তু 2 এ 2। দেখো পরবর্তী কোশ্চেন, পরিণমনের একটি সংজ্ঞা দাও। তাহলে পরিণমনের বেশ কয়েকটি সংজ্ঞা রয়েছে, যে কোনো একটি সংজ্ঞা দিলেই হয়ে যাবে। যদি এভাবেই তোমাদের কোশ্চেনটা থাকে যে পরিণমনের যে কোনো একটি সংজ্ঞা দাও, তাহলে তুমি সংজ্ঞাটা দিতে পারো। তাহলে পরিণমনের একটি সংজ্ঞা হচ্ছে কি, মনোবিদ গ্যাসেলের মতে পরিণমন হলো এমন একটি জৈবিক বিকাশ যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যক্তির অভ্যন্তরীণ জিনের প্রভাবে ঘটে এবং যার জন্য বিশেষ অনুশীলনের প্রয়োজন হয় না। বোঝা গেল? তাহলে এই ছিল গ্যাসেলের মতে পরিণমনের সংজ্ঞা। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলা হয়েছে। সেকেন্ড, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে স্বাস্থ্য ও মেডিটেশন। বলা হয়েছে যে উদ্বেগজনিত কারণে মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটি ভূমিকা লেখো। এই কোশ্চেনে তোমাদের 5 মার্কের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, আগে জানিয়ে রাখি। তাই তোমাদের একটা কথা বলবো যে 5 মার্কের কোশ্চেনগুলো এবং 8 মার্কের বা 10 মার্কের কোশ্চেনগুলো তোমরা মুখস্থ করো, তাহলে দেখবে 2 মার্কের কোশ্চেন অনায়াসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? কারণ 10 মার্কের কোশ্চেনের ভিতরে 2 মার্কের কোশ্চেনগুলি লুকিয়ে থাকে। তো চলো দেখে নিচ্ছি। তাহলে দেখো কি বলা হয়েছে, একটি ভূমিকা আলোচনা করো। শিক্ষক ও শিক্ষিকারা শ্রেণীকক্ষে একটি ভীতিমুক্ত এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরি করবেন। কোনো শিক্ষার্থী উদ্বেগে ভুগলে তাকে তিরস্কার না করে সহানুভূতির সাথে তার সমস্যার কথা শোনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ দিতে উৎসাহী প্রদান করা। এটাই হচ্ছে একজন শিক্ষক হিসেবে ছাত্রদের প্রতি দায়িত্ব বা কর্তব্য। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখে নাও। মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবারের পরীক্ষার জন্য তোমাদের। বলা হয়েছে মাইন্ডফুলনেস মেডিটেশন হলো এক ধরনের বিশেষ মানসিক ব্যায়াম যেখানে কোনো বিচার বুদ্ধি ছাড়াই বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা, চিন্তা ও অনুভূতির উপর পূর্ণ সচেতনতার সাথে মনোযোগ নিবদ্ধ করা হয়। এটি মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। বোঝা গেল? তাহলে মাইন্ডফুলনেস মেডিটেশনের সংজ্ঞা। এবার আসছি পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখে নাও পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা, যে তোমাদের 3 দাগে যে প্রশ্নগুলি থাকবে 2 মার্কের। দেখে নাও, ওভারহেডেড প্রজেক্টের যে কোনো দুটি শিক্ষামূলক ভূমিকা লেখো। ওভারহেডেড প্রজেক্টের অর্থাৎ OHP, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটি। দেখো দুটি ভূমিকা কি শিক্ষামূলক ভূমিকা। 1 নম্বর হচ্ছে দৃশ্যমান উপস্থাপন। শিক্ষক বড় পর্দায় ছবি বা চার্ট প্রদর্শন করে বিষয়বস্তুকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় ও স্পষ্ট করে তুলতে পারেন। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ওভারহেড প্রজেক্টরের একটি শিক্ষামূলক ভূমিকা। তারপরে পরবর্তী একটি ভূমিকা দেখে নাও, সরাসরি সংযোগ। এটি ব্যবহারের সময় শিক্ষক শিক্ষিকাদের দিকে মুখ করে কথা বলতে পারবেন এবং কি বলা হচ্ছে, এটি ব্যবহারের সময় শিক্ষক শিক্ষার্থীদের দিকে মুখ করে কথা বলতে পারবেন, যা শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। বোঝা গেল?
পরবর্তী কোশ্চেন দেখো, সফটওয়্যার কাকে বলে? এটাও তোমাদের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সফটওয়্যার হার্ডওয়্যার। তাহলে দেখো, কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে পরিচালনা করার জন্য এবং নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করার জন্য ব্যবহৃত নির্দেশাবলী বা প্রোগ্রামের সমষ্টিকে কি বলা হয়? সফটওয়্যার বলা হয়। যেমন কি? যেমন উদাহরণ দিয়ে দিবে MS অফিস, অপারেটিং সিস্টেম ইত্যাদি। ঠিক আছে, সুন্দরভাবে তোমরা একটা উদাহরণ দিয়ে দিলে প্রশ্নটার উত্তর যথার্থ হয়ে যায়। বোঝা গেল? পরবর্তী দেখো 4 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, শিক্ষার রাশিবিজ্ঞান থেকে, যেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে। দেখো, পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো? এটিও একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হচ্ছে যে কোনো রাশিতত্ত্বের স্কোরগুলিকে তাদের মানের ক্রমানুসারে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে প্রতিটি স্কোর কতবার করে আছে তা ছকের মাধ্যমে প্রকাশ করা হয় এবং তাকে কি বলা হয়? পরিসংখ্যা বিভাজন। বোঝা গেল? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। চলো, পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে বিভাগ ক থেকে। দেখো, বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো। 6, 8, 10, 14, 16, 18 এর প্রসারের সূত্র কি? আমরা জানি প্রসার কিভাবে বের করতে হবে। প্রসার হচ্ছে H-L। তোমরা জানো H-L মানে কি? H-L হচ্ছে উচ্চ স্কোর থেকে নিম্ন স্কোরকে মাইনাস করলে আমরা ওই রাশি তথ্যের বা ডেটার কি প্রসার পেয়ে যাব। বোঝা গেল? তাহলে প্রসার কত পাবো আমরা দেখে নাও। তাহলে দেখো কি বললাম যে H-L যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব, দেখো 18 - 6, অর্থাৎ 18 হচ্ছে সর্বোচ্চ স্কোর। দেখে নাও, 18 সর্বোচ্চ স্কোর এবং নিম্ন স্কোর কত? 6। তাহলে একে 18 থেকে 6 বিয়োগ করলে কত পাবো আমরা? 12। তাহলে 12টাই হচ্ছে আমাদের রাশিতত্ত্বের প্রসার। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লেখো। তাহলে রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হচ্ছে যে তথ্যাবলী সংক্ষিপ্তকরণ, পরবর্তী হচ্ছে তুলনামূলক বিচার। তাহলে তথ্যাবলী সংক্ষিপ্তকরণ মানে কি? তথ্যের সংক্ষিপ্তকরণ করা বা অল্প সারাংশ তৈরি করা। শিক্ষাবিজ্ঞানের মাধ্যমে বিশাল পরিমাণ তথ্যকে ছোট আকারে বা অর্থবহভাবে প্রকাশ করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুলনামূলক বিচার, অর্থাৎ 2 বা ততোধিক শিক্ষার্থীর বদলে বা দলের পারদর্শিতার তুলনা করতে একটি অপরিহার্য বিষয়। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা কত বড় কোশ্চেন হিসেবেই তোমরা পড়বে। তাহলে দেখবে বড় কোশ্চেনেও দিয়ে দিতে পারে রাশিবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, তোমরা এটা পড়ে নেবে। বোঝা গেল? বড় করে পড়ে নেবে, 6-8 মার্কের মতো পড়ে নেবে। পরবর্তী কোশ্চেন দেখো, সহকাঙ্ক নির্ধারণের র্যাঙ্ক পদ্ধতির সূত্রটি লেখো এবং স্পিয়ারম্যানের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সূত্রটি কী হলো দেখে নাও। যেহেতু স্পিয়ারম্যান এই সূত্রটি তৈরি করেছিলেন, ঠিক আছে, তার নাম অনুসারে এই সূত্রটি রাখা হয়েছে। তাহলে সূত্রটি দেখে নাও। সূত্র হচ্ছে রো ইজ ইকাল টু 1 - 6 সামেশন ইন্টু ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। খুবই একটি গুরুত্বপূর্ণ সূত্র। বোঝা গেল? তোমরা সূত্রগুলো কিন্তু একদম ঠোঁটস্থ রাখবে, ঠিক আছে? যে কোনো একটি সূত্র দিয়ে দিতে পারে পরীক্ষায়, সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? এবার আমরা আসছি পরবর্তী কোশ্চেনে, দেখে নাও। তাহলে এখানে রোকে কি বলা হয় এটাও তোমরা নির্ধারণ করে দেবে। রো বলা হচ্ছে সহগতি বা কোরিলেশন, ডিকে বলা হয় র্যাঙ্ক দুটির পার্থক্য এবং এনকে বলা হয় মোট পদ সংখ্যা বা ছাত্র সংখ্যা। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করতে ভুলবে না, ঠিক আছে? জাস্ট সূত্রটা লিখে দিলে কিন্তু তোমরা 2 এ 2 পাবে না। বারবার বলছি, সূত্রটার সাথে কোন রাশিকে কি নির্দেশ করা হয়েছে সেটাও তোমাদের উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবার বিভাগ ক্ষয়ের প্রশ্ন, যেখানে 5 মার্কের কোশ্চেন থাকবে। চলো 5 মার্কের কোশ্চেনগুলি আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন দেখো কি বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে লাইফ স্কিলস বা জীবন কুশলতা বলতে কি বোঝো এবং এ সম্বন্ধে WHO কি বলেছে এবং সমানুভূতি বলতে কি বোঝো। ঠিক আছে, ভেঙে প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? জীবন কুশলতা বলতে কি বোঝো? জীবন কুশলতা হলো সেই সমস্ত মনস্তাত্ত্বিক ও আচরণগত সক্ষমতা যা একজন ব্যক্তিকে দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা, চাহিদা এবং চ্যালেঞ্জের সাথে কার্যকরভাবে মানিয়ে নিতে সাহায্য করে। এটি কোনো পুঁথিগত বিদ্যা নয়, বরং জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার একটি বিশেষ দক্ষতা। বোঝা গেল? এই হচ্ছে জীবন কুশলতা। আর এ সম্বন্ধে WHO কি বলেছে বা তাদের অভিমত কি দেখে নাও। দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে জীবন কুশলতা হলো অভিযোজনমূলক এবং ইতিবাচক আচরণের সেই ক্ষমতা যা ব্যক্তিকে দৈনন্দিন জীবনের চাহিদা ও চ্যালেঞ্জ এর মোকাবিলা করতে সমর্থ করে। WHO এর মতে মূলত 10টি জীবন কুশলতাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে কি হচ্ছে দেখে নাও। 1 আত্মসচেতনতা, 2 হচ্ছে সমানুভূতি, সৃজনশীল চিন্তা, বিচার বুদ্ধিসম্মত চিন্তা, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর যোগাযোগ, পারস্পরিক সুসম্পর্ক, 9 আবেগের নিয়ন্ত্রণ এবং 10 মানসিক চাপের নিয়ন্ত্রণ। এই ছিল। এবার আসছি আমরা
সমানুভূতি বলতে কী বোঝো? দেখো, সমানুভূতি হলো অন্যের অনুভূতি, প্রয়োজন বা অবস্থাকে নিজের মন দিয়ে উপলব্ধি করার ক্ষমতা। অন্যের জুতোয় পা গলিয়ে বা নিজেকে অন্যের অবস্থানে বসিয়ে তার মানসিক অবস্থাকে বোঝার নামই হলো সমানুভূতি। এটি সমানুভূতির চেয়ে গভীরতর এবং অর্থাৎ সহানুভূতির চেয়ে গভীরতর, কারণ এখানে কেবল করুণা নয়, বরং অন্যের যন্ত্রণাকে নিজের মতো করে অনুভব করা হয়। অন্যের যন্ত্রণাকে, বোঝা গেল? কথাটা কিন্তু এটা সহানুভূতি না, কিন্তু এটা হচ্ছে সমানুভূতি। বোঝা গেল? সহানুভূতি আলাদা, আর এটা সহানুভূতির চেয়েও গভীরতর। মানে আমরা বলি না যে তোমার প্রতি আমার সহানুভূতি নেই বা আমার প্রতি তোমার সহানুভূতি নেই, তাহলে এই সহানুভূতির চেয়েও গভীরতর যে সহানুভূতি রয়েছে সেটা হচ্ছে সমানুভূতি। বোঝা গেল? সিম্প্যাথি যেটাকে হচ্ছে, এটা হচ্ছে ইমপ্যাথি। সিম্প্যাথি অ্যান্ড ইমপ্যাথি, বোঝা গেল? তাহলে আসছে পরবর্তী কোশ্চেনে। দেখো, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কী বোঝো এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। তাহলে মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কী বোঝো দেখে নাও। মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কেবল মানসিক রোগের অনুপস্থিতিকে বোঝায় না, বরং এটি ব্যক্তির জীবনের একটি ইতিবাচক অবস্থা। যখন কোনো ব্যক্তি নিজের অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে বুঝতে পারেন, জীবনের লক্ষ্য খুঁজে পান এবং পরিবেশের সাথে সার্থকভাবে মানিয়ে নিতে পারেন এবং নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন, তখনই তাকে মনস্তাত্ত্বিক কল্যাণ বলা হয়। এর প্রধান স্তম্ভগুলি দেখে নাও। আত্মগ্রহণযোগ্যতা, ব্যক্তিগত বৃদ্ধি এবং জীবনের উদ্দেশ্য। শিক্ষাগত গুরুত্ব কী দিবে দেখে নাও। শিক্ষাগত গুরুত্ব কয়েকটি পয়েন্টগুলো দেখে নাও, স্ক্রিনশট করে নিতে পারো। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক কল্যাণের গুরুত্ব অপরিসীম। তারপর হচ্ছে শিক্ষায় মনোযোগ বৃদ্ধি। দ্বিতীয়ত হচ্ছে আত্মবিশ্বাস গঠন। তৃতীয়ত হচ্ছে সুসম্পর্ক, সামাজিক সুস্থ সম্পর্ক, চাপ মোকাবিলা করা, সৃজনশীল বিকাশ। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের শিক্ষাক্ষেত্রে কিসের মনস্তাত্ত্বিক কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। চলো, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। তাহলে তার কি কি উপাদান রয়েছে? তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মূলত কয়েকটি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলি কী কী দেখে নাও। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা বা উপাত্ত, নেটওয়ার্ক ও যোগাযোগ, এবং হচ্ছে ব্যবহারকারী বা হিউম্যানওয়্যার। বুঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার সফটওয়্যারের কী বলা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির উপাদানগুলি। ঠিক আছে, এই কটা লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো 6 বি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখে নাও, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের 5টি প্রভাব সম্পর্কে আলোচনা করো। তাহলে কী কী প্রভাব রয়েছে দেখে নাও। শিক্ষার সহজলভ্যতা, দ্বিতীয় হচ্ছে স্মার্ট ক্লাসরুম এবং ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, ব্যক্তিগত শিখন। তাহলে এই হচ্ছে তোমার শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের 5টি প্রভাব। চলো, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখে নাও, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। প্রাচীন অনুবর্তন তত্ত্ব দেখে নাও। ঠিক আছে, এটা তোমাদের নতুন নয়, এটা তোমাদের সকলেরই জানা। বোঝা গেল? তত্ত্বটি কি? প্রাচীন অনুবর্তন সংক্রান্ত তত্ত্ব দেখে নাও তোমরা, স্ক্রিনে আমি দিয়েছি। তাহলে প্যাভলভের পরীক্ষা সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে অনুবর্তনের পরবর্তী পর্যায়, অনুবর্তন চলাকালীন পর্যায় এবং অনুবর্তিত পর্যায়। বোঝা গেল? এর পদ্ধতি সমীকরণের আকারে দেখানো হয়েছে, দেখে নাও। স্বাভাবিক উদ্দীপক, তারপর হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, কৃত্রিম উদ্দীপক যেটাকে S2 বলা হয়, স্বাভাবিক উদ্দীপক S1, স্বাভাবিক প্রতিক্রিয়া R1। বোঝা গেল? তো এ হচ্ছে তোমাদের প্রাচীন অনুবর্তনের তত্ত্ব পরীক্ষা সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে পরীক্ষা কি দেখে নাও। এই যে কুকুরের যে পরীক্ষাটি রয়েছে, ঘণ্টা ধ্বনি শোনার যে পরীক্ষাটি, সেটা কিন্তু তোমাদের এখানে দিতে পারো। বোঝা গেল? তাহলে কুকুরের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি তোমরা এখানে দিতে পারো। পরীক্ষাটি দিতে হবে। দেখো CS এবং CR কি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এর বৈশিষ্ট্যগুলি দেখে নাও, শিক্ষাগত তাৎপর্য। তাহলে বৈশিষ্ট্য লিখে দিতে পারো। দেখে নাও, অপানুবর্তন, সামান্যীকরণ। বোঝা গেল? তারপরে সময়ানুবর্তিতা। এবার আসছি শিক্ষাগত তাৎপর্য। শিক্ষাগত তাৎপর্য দেখে নাও। পূর্ব জ্ঞানের ভিত্তি, একটা হচ্ছে কি ধারণা স্পষ্ট এবং স্থায়িত্ব হয়। এই হচ্ছে তোমাদের অর্থবোধক শিখন তথ্যে দুটি শিক্ষাগত তাৎপর্য। তাহলে শিক্ষাগত তাৎপর্য কিসের বলা হয়েছে? অর্থবোধক শিখন তত্ত্বে দুটি তাৎপর্য। তাহলে দেখে নাও দুটি তাৎপর্য। পরবর্তী কোশ্চেন দেখে নাও, বলা হচ্ছে বুদ্ধি ও বৃদ্ধাঙ্ক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন,
বুদ্ধি ও বুদ্ধাঙ্ক, বোঝা গেল? বুদ্ধির সংজ্ঞা চাইছে এবং শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার এবং বুদ্ধাঙ্ক কাকে বলে। তাহলে প্রথমে আমরা বুদ্ধির সংজ্ঞা দেখে নাও। বুদ্ধির সংজ্ঞা হলো, বুদ্ধি হলো এমন একটি জটিল মানসিক ক্ষমতা যা মানুষকে পরিবেশের সাথে মানিয়ে নিতে এবং উদ্দেশ্যমূলক কাজ করতে সহায়তা করে, বোঝা গেল? তারপর হচ্ছে দেখো যে মনোবিদ বুদ্ধিকে বিভিন্নভাবে মনোবিদরা কী করেছেন, বুদ্ধিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, বোঝা গেল? তাহলে দেখে নাও ট্যারম্যান ওয়েক্সেলারের মতে। তারপর হচ্ছে বুদ্ধির ব্যবহার দেখে নাও, ব্যবহার দিয়ে দিয়েছি আমি। শিক্ষার্থী নির্বাচন, শ্রেণীবিভাগ, শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম নির্বাচন, পেশাগত নির্দেশনা খুব সুন্দরভাবে আমি দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নাও। এবার বলছে বৃদ্ধাঙ্ক কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বুদ্ধাঙ্ক কাকে বলে? বুদ্ধাঙ্ক বা আইকিউ হলো বৃদ্ধির, দেখো বুদ্ধাঙ্ক কাকে বলে? বুদ্ধাঙ্ক বা আইকিউ হলো বুদ্ধির একটি সংখ্যাতাত্ত্বিক পরিমাপ। কোনো ব্যক্তির মানসিক বয়স অর্থাৎ মেন্টাল এজ এবং তার প্রকৃত বা জন্মগত বয়সের অনুপাতকে 100 দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকেই বুদ্ধাঙ্ক বলা হয়। এটি ব্যক্তির বুদ্ধির মান নির্ধারণের একটি বৈজ্ঞানিক একক। তাহলে এককটা দেখো কি হচ্ছে, আইকিউ ইজিক্যাল টু MA/CA ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো কী বলা হচ্ছে এখানে, MA মানে হচ্ছে মানসিক বয়স, CA মানে হচ্ছে প্রকৃত বয়স। তাহলে যেমন উদাহরণ, যে কোনো মানুষের বা কোনো 10 বছরের বালকের মানসিক বয়স যদি 12 বছর হয় তাহলে তার বুদ্ধাঙ্ক কত হবে? তাহলে দেখে নাও তার বুদ্ধাঙ্ক কত হবে। তাহলে তার বুদ্ধাঙ্ক হবে IQ ইজিক্যাল টু 12/10 ইন্টু কত 100 সমান 120। তাহলে তার IQ কত হবে? 120, বোঝা গেল? এবার আসছি আমরা শিক্ষায় রাশিবিজ্ঞান এর অঙ্কগুলি নিয়ে। তাহলে প্রথম অঙ্কে আমাদের বলা হয়েছিল গড় নির্ণয় করতে, বোঝা গেল? প্রথম অঙ্কে কী বলা হয়েছে আমাদের? তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব গড় নির্ণয়। তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এই শ্রেণী স্কোর, তারপরে হচ্ছে আমাদের মিড পয়েন্ট, তারপরে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি বিচ্যুতি এবং হচ্ছে পরিসংখ্যা বিচ্যুতি, এভাবে আমাদের ঘর তৈরি করতে হবে। তারপরে দেখো আমি এভাবে অঙ্কটা কিন্তু উল্টোভাবে করেছি, অর্থাৎ নিচের দিক থেকে শুরু করেছি। 0, 9, 10, 19, 20, 29, 30, 39, 40, 49, 50, 59। তোমরা এভাবে এটা ঘুরিয়ে করতে পারো, ঠিক আছে? অর্থাৎ উপরে 0, 9, তারপরে 10 থেকে 19, কোনো ব্যাপার না, নিচ থেকে করো বা উপর থেকে করো, যেভাবেই করবে সিরিয়াল ওয়াইজ করবে তাহলে হয়ে যাবে, বোঝা গেল? এটা ম্যাটার করে না যে তুমি উপর থেকে করছো বা উপর থেকে সিরিজটা শুরু করছো বা নিচ থেকে সিরিজটা শুরু করছো, ইট ডাজ নট ম্যাটার, ঠিক আছে? তাহলে দেখো মিড পয়েন্ট আমরা বের করব, প্রত্যেকটির মিড পয়েন্ট আমরা বের করতে জানি। দেখো 0 থেকে 9-এর মিড পয়েন্ট কত হবে, অর্থাৎ 0 + 9কে গুণ করে 2 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কত পাবো? 4.5। একইভাবে আমরা 5 করে বাড়াতে থাকবো, ঠিক আছে? +5 করে বাড়াতে থাকবো, বাড়াতে থাকতে থাকতে আমাদের কী করবে, এভাবে প্রত্যেকটি ক্লাসের বা শ্রেণীর আমরা কী করতে পারবো, এই মিড পয়েন্ট বের করতে পারবো, ঠিক আছে? মিড পয়েন্ট বের করে নিলাম। মিড পয়েন্ট বের করার পর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কি, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি দেওয়াই থাকে তোমাদের পরীক্ষায়। এবার হচ্ছে আমাদের বিচ্যুতি নির্ণয় করতে হবে। তাহলে বিচ্যুতি নির্ণয় করার সূত্র হচ্ছে যে আমরা বলেছিলাম যে যদি নিম্ন শ্রেণী থেকে শুরু হয় সিরিজটা, তাহলে যেখানে আমরা অ্যাজিউম মিন পাবো, অর্থাৎ অ্যাজিউম মিনটা কীভাবে বের করতে হয় তোমরা জানো, যে টোটাল পরিসংখ্যাকে যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করলে যেরকম 21কে 2 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে কত পাবো? 11.5। তাহলে 11 ঘর কোথায় আছে? তাহলে দেখো উপর থেকে আমরা যদি গুণ করি 1 + 5 কত 6, 6 আর 6 কত 12। তার মানে হচ্ছে এখানেই এই সামনাসামনি ঘরেই কি হবে? অ্যাজিউমিন্ড হবে। তাহলে অ্যাজিউমিন্ড কাকে ধরতে হয় আমরা জানি, মিডিল পয়েন্টকে ধরতে হবে, যেখানে পরিসংখ্যা বিভাজন অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সির টোটাল যোগ করে ভাগ করা 2 দিয়ে ভাগ করার পর যেই ঘরে আমরা পাবো মিডিল পয়েন্টটা, তাহলে সেখানেই হবে অ্যাজিউমিন্ডটা, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে, এবার হচ্ছে আমাদের পরবর্তী করণীয় কি, যে যেখান থেকে আমাদের মিড পয়েন্ট শুরু হবে, মিড পয়েন্ট অর্থাৎ আমাদের অ্যাজিউমিন আমরা পাবো, সেখান থেকে আমাদের 0 ধরতে হয়। এই যে 0 ধরেছি। এবার 0 ধরার পর আমি কি বলেছিলাম, নিম্ন শ্রেণী যদি শুরু করা হয় তাহলে সেটা মাইনাস হতে থাকে। তাহলে দেখো নিচের শ্রেণীগুলোকে কী করবো না, মাইনাস দিতে থাকবো। দেখো মাইনাস দিয়েছি 1, -2, -3, সেভাবে একইভাবে উপরের দিকে আমরা +1 +2 দিয়েছি, বোঝা গেল? এটা কিন্তু তোমরা আলাদাভাবে করতে পারো। এটা যদি তোমরা এই ধরো 9টা যখন উপরে থাকতো যদি, তাহলে কিন্তু উপরের দিকে গেলে মাইনাস হতো আর নিচের দিকে আসলে প্লাস হতো, বোঝা গেল? যেহেতু আমি নিচের দিকে ছোট সংখ্যাগুলি রয়েছে, শ্রেণী সংখ্যাগুলি, তাই আমি নিচে মাইনাস করেছি, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে পরবর্তী স্টেপ আমাদের কি করতে হবে,
ফ্রিকোয়েন্সি অর্থাৎ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি আর বিচ্যুতিকে গুণ করলে দেখো 2 একে 2 গুণ করলে কত হয় 2, সে একইভাবে 5 আর 1 গুণ করলে 5, 6 0 গুণ করলে 6, 4 1 4, 3 2 গুণ করলে 6, 2 3 6, ঠিক আছে। এভাবে আমরা কি বের করতে পারবো, তারপরে এটা আমরা যোগ করে এই ঘরটা যোগ করে আমরা সামেশন অফ এফ ড্যাশ এক্স এর মান বের করতে পারবো। তারপরে দেখো এন এর মান 21, এফ অফ এক্স ড্যাশের মান হচ্ছে -9 পেয়ে গেলাম। এবার আমরা পরবর্তী স্টেপে চলে আসব। পরবর্তী স্টেপে আমরা এসে দেখব সূত্র আমরা জানি কি, সূত্র কি জানি আমরা দেখে নাও। সূত্র হচ্ছে am প্লাস এইটা সূত্র, ঠিক আছে, am প্লাস সামেশন অফ এফ ইন্টু এক্স ড্যাশ বাই এন ইন্টু আই। তাহলে আয়ের মান কত দেখে নাও, আয়ের মান হচ্ছে 0 থেকে 9 আবার 10, তার মানে হচ্ছে আয়ের মান কত 10। এই যে দেখো এখানে দেখলেই বুঝতে পারবে 0 থেকে 9 আছে, মানে 0কে ধরে তোমার গণনা করতে হবে, বোঝা গেল। তাহলে 0, তারপর হচ্ছে 1 2 3 4 10, বোঝা গেল। তাহলে অ্যাজিউমিন আমরা জানি, অ্যাজিউমিনের মান কত 34.5, তাহলে 34.5 বসিয়ে দিলাম। শ্রেণী ব্যবধান আমরা জানি 10, এন এর মান 21, সামেশন অফ এফ এর মান হচ্ছে 9। তাহলে এভাবে আমরা সূত্র বসিয়ে করে নেব অঙ্কটা, ঠিক আছে। ক্যালকুলেশন দিয়ে দেখতে পাচ্ছ আমরা মানগুলো বসিয়ে কত পাবো 30.22 প্রায়, ঠিক আছে। তাহলে নির্ণয় গড় কত পাবো 30.22। তাহলে এটা ছিল আমাদের গড়। এবার আসছি আমরা পরবর্তী অঙ্কতে, ঠিক আছে। এবার এখানে মধ্যমান কাকে বলা হয়েছে দেখে নাও। মধ্যমান একদম ইজি রয়েছে। রাশিবিজ্ঞানে কোনো স্কোর বা রাশিমালাকে মানের ক্রমানুসারে সাজালে যে মানটি রাশিমালাকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যমান বা মিডিয়ান বলে। এটি বন্টনের কেন্দ্রীয় প্রবণতার অবস্থানের পরিমাপ, বোঝা গেল। পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি। দেখো এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদের এসডি বের করতে হবে। এসডি, চলো এসডি বা আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির নিয়ম হচ্ছে কি, বের করতে হলে আমাদের প্রথমে স্কোরগুলিকে আমরা সাজিয়ে দিলাম। দেখো একইভাবে ছোট থেকে বড়, নিচ থেকে আমি করেছি, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে উপর থেকে করতে পারো। একইভাবে এই অঙ্কটাও করতে হবে। গড়ের সাথে এটা কিন্তু লিঙ্ক রয়েছে, গড়ের অঙ্ক আর প্রমাণ বিচ্যুতির অঙ্ক একদম লিঙ্ক রয়েছে, বুঝা গেল। তাহলে দেখো স্কোর আমরা এভাবে সাজালাম। স্কোর সাজিয়ে কি করব, তাহলে স্কোরগুলি আমরা সাজিয়েছি এভাবে। এবার স্কোরগুলি সাজানোর পর ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সি কত, যোগফল কত হয়েছে 48, বুঝা গেল। এবার মিড পয়েন্ট বের করব। একইভাবে আমরা প্রত্যেক স্কোরের মিড পয়েন্ট বের করব আমরা। এই যে বের করলাম 37, এটা হচ্ছে 32, 27, 22। তাহলে এর অ্যাজিউমিন কত হবে, যেহেতু এন এর মান 48, তাহলে 48কে দুই ভাগ করলে কত হয়, 48কে দুই ভাগ করলে হচ্ছে 24। তাহলে 24 কোন ঘরে রয়েছে, 24 আমাদের এই ঘরে রয়েছে, বুঝা গেল। তাহলে এটাই হবে আমাদের অ্যাজিউমিন। তাহলে অ্যাজিউমিন আমরা বের করব কি, সঙ্গে সঙ্গে 0, একইভাবে আমরা করব। এবার বিচ্যুতির সাথে কি গুণ করব, এক্স অর্থাৎ মিড পয়েন্টকে বিচ্যুতির সাথে পরিসংখ্যাকে গুণ করব। তাহলে 1 আর 3 গুণ করলে 3 হয়, আবার 2 আর 2 4 হয়। এভাবে একইভাবে তোমরা করে যাবে, বুঝা গেল। এবার এফ এক্স স্কোয়ার, এফ এক্স ড্যাশের স্কোয়ার, এই মানটা দেখো এখানে কিন্তু এই মানটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই মানটা আমরা কীভাবে বের করবো, এফ এর মান আমরা কি জানি, এফ এর মান হচ্ছে 1, তাহলে 1 বসাবো। তারপরে হচ্ছে কত ইনটু, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান কোথায় আছে, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, এই যে দেখো 3 এক্স ড্যাশ। তাহলে 3 এর স্কোয়ার আমরা করব। তাহলে 1, তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে কত হবে 1 ইন্টু 3 3 9, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা পাবো 9। তাহলে এভাবে আমরা 9টা পেয়েছি, দেখে নাও। তাহলে উপরে কত রয়েছে, এই যে দেখো এখানে 9 পেয়েছি আমরা, বুঝা গেল। একইভাবে আমরা কি করব, একইভাবে আমরা করব যে 2কে 2 এর স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে কত পাবো 2 ইন্টু 4 গুণ করলে কত হবে 8 হয়ে গেল। আবার একইভাবে 12কে 1-এর সাথে 1-এর স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে 12 হয়, এটা তো 0ই হবে। একইভাবে এগুলো আমরা বের করব, ঠিক আছে। একইভাবে প্রত্যেকটি সিরিজের বের করব। তাহলে প্রত্যেকটি সিরিজ প্রথমে আমরা সামেশন অফ এফ ড্যাশের মান পেয়ে যাব কত -7। তারপর হচ্ছে সামেশন অফ এফ এক্স ড্যাশ স্কোয়ারের মান কত পাবো 71। এইটুকু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী স্টেপে আমরা আসবো। সূত্র আমরা জানি, এস ডি সূত্রটা তোমরা লিখে নেবে, আই ইন্টু রুট আওয়ার সামেশন অফ এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স এফ এক্স ড্যাশ বাই এন বাই হোল স্কোয়ার, বুঝা গেল। তাহলে আমরা কি করব, এবার এই আয়ের মানটা বসিয়ে দিলাম। দেখো এই আয়ের মান বসিয়ে দেবো। একইভাবে এফ ড্যাশের মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা এভাবে মানটা বের করব, ঠিক আছে।
তারপরে দেখো 5-এর মানটা এভাবে আমরা রুট আবার করবো। তারপরে এটা 48 আর 48কে কী করবো আমরা লসাগু করব। এবার আমরা মানটা এভাবে আনবো, রুটে আনবো, রুট থেকে এভাবে আসবে। তারপরে দেখো ফাইনালি মান আমাদের কত বের হবে 6.035, বুঝা গেল? অর্থাৎ আমাদের নির্ণয় বিচ্যুতি হচ্ছে 6.04, বুঝা গেল? এই ক্যালকুলেশনটা তোমরা জানো, ক্লাস 10 থেকে এই ধরনের ক্যালকুলেশন করে আসছো, আশা করি নতুন করে বোঝাতে হবে না, জাস্ট তোমরা নিয়মটা মনে রাখবে, ঠিক আছে? এবার হচ্ছে বলা হচ্ছে হিস্টোগ্রামের গুরুত্ব বা আয়তলেখের গুরুত্ব লেখো। তাহলে গুরুত্ব দিয়ে দেবে, একটা পারদর্শিতা প্রদর্শন আর একটা হচ্ছে তুলনামূলক আলোচনা। তাহলে এই ছিল তোমাদের তোমাদের হচ্ছে এডুকেশন বিষয়ের সেট 2 এর সম্পূর্ণ আলোচনা, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না। আসছি আবারও